আপনার কাছ থেকে একটু শুনতে চাই মনিরা শারমিনরা যেটা বলছেন, বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন অনেক কিছু নির্বাচনের আগে একটা জুড়ে দিচ্ছেন, তাদের সেই দাবিটাকে আপনাদের কাছে যৌক্তিক মনে হয় কিনা? আপনাদের কাছে কি মনে হয় যে তারা আসলে কবে নির্বাচন চান? ধন্যবাদ। আসলে তারা আদৌ নির্বাচন চায় কিনা সেটি নিয়েই অনেকের সন্দেহ আছে। যেমন তাদের তিনজন প্রতিনিধি তারা কিন্তু বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মেনেই শপথ নিয়েছে। তখন যদি তারা বলতো যে আমরা এই সংবিধান মানি না, এই সংবিধান মেনে আমরা শপথ নিব না, আমরা গণপরিষদ নির্বাচন চাই, এরপরে নতুন সংবিধান হবে, দেন আমরা শপথ নিব, তাহলে আমি তাদের এই বর্তমান যে কর্মযোগ্য আচরণ এগুলোকে আমি সমর্থন দিতাম। কিন্তু আমি যেটি দেখছি যে তারা এক এক সময় এক এক কথা বলছে। এই নাহিদ ইসলাম তিনি কিন্তু একটা সময় বলেছেন শুরুতে যে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে চাই। এখন সেই জায়গা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তারা এখন বলছে যে আমরা এখন গণপরিষদ নির্বাচন চাই। দেখেন, আমি কিন্তু যেহেতু পলিটিক্স করি সব কথা আমাকে খেয়াল রাখতে হয়। তাদের এক একজন কিন্তু এক এক কথা বলছে। নাহিদ গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে চাচ্ছে, অন্যরা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছে। এখন কার কথা আমি গ্রহণ করব? আবার এটিও আছে, দেখেন নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থানের সব থেকে বড় মুখপাত্র যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন তিনি কি করলেন? তিনি গণহত্যার বিচার শেষ করলেন না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটা শেষ করলেন না, তিনি রাষ্ট্র সংস্কারের কাজটা শেষ না করে তিনি পদত্যাগ করলেন। এখন বাংলাদেশে যদি আগামীতে রাষ্ট্র সংস্কার না হয়, গণহত্যার বিচার না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, দায়টা কি নাহিদ ইসলাম তাকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে, কারণ ওই সময় তিনি এই ম্যান্ডেট করে কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। এক, দ্বিতীয়ত যারা ছাত্র উপদেষ্টা ছিল তারা কিন্তু ওই সময় বলেছিল যে যারা সরকারে যাবে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার স্পষ্ট মনে আছে ওই সময় কিন্তু অনেকে সে ধরনের পোস্ট করেছিলেন। নাহিদ ইসলাম আগামী নির্বাচনে কি অংশ নিবে না? নাহিদ ইসলাম কিন্তু, যদি আপনি নৈতিক ভাবে বলেন, তাহলে নাহিদ কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে পারে না। এমনকি আমরা শুনছি যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ তারাও আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিবে। এটা তাহলে কেমন হয়ে গেল না? তারা নিজেরাই বলেছিল যারা সরকারে যাবে তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার মনে আছে ওই সময় সার্জিস আলম একটি পোস্ট করেছিলেন যে আসিফ এবং আপনার নাহিদ তারা অনেক বড় স্যাক্রিফাইস করেছে, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন। তো দেখেন, এই কথাগুলো এখন আপনি কাকে শোনাবেন, কাকে বলবেন? মানুষকে নানান সময় নানান ধরনের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গণতন্ত্র চান আপনাকে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে ওইটাই সব থেকে বড় রাষ্ট্র সংস্কার। আর গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না চালু করে আপনি নানান ধরনের কথা বলতে থাকেন তাহলে ওই সংস্কার দিয়ে জনগণের কিচ্ছু হবে না। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলেছি যে আপা, এত দলিল দস্তাবেজ তৈরি করে কোনো সংস্কার হয় না। ডক্টর ইউনূস স্যার এক সপ্তাহ ধরে একটি জাতীয় সংলাপ করবে, এক সপ্তাহ ব্যাপী। সেখানে ন্যূনতম বলেন বা সর্বোচ্চ বলেন কতটুকু বিষয়ে মানুষ একমত হয়, কতটুকু বিষয়ে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার একমত হয়, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, যখন তারা কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে, আমাদের মতামতগুলো নিয়েছে না? নিয়েছে তো, বিএনপি নিয়েছে, আমাদের নিয়েছে, অন্যান্য স্টেক হোল্ডার নিয়েছে, সাধারণ মানুষের নিয়েছে। সেই জায়গা থেকে আমরা কতটুকু বিষয়ে একমত হলাম, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে তো রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা তৈরি করতে পারতো। সেটি না করে তারা কি করলো? তারা মূলত লেন্দি করতে চায়। দেখেন, এই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমি নাম সহ বলতে পারি, তাদেরকে আমি নিজে টেলিফোন করেছি যে আপা একটু আসেন না প্লিজ, আমরা সংগ্রাম করছি, আপনারা আমাদের এই সংগ্রামে যুক্ত হলে একটু প্রোগ্রামে আসলে আমাদের প্রোগ্রামটা একটু মিডিয়াতে আসে। অনেক স্যারকে এখন উপদেষ্টা হয়েছে না, আমি নাম ধরে বলতে পারি, হ্যাঁ, আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে আসুক, আমি বলবো। তারা কিন্তু আসে নাই, তারা এখন এই বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়েছে। হোয়াট ইজ দিস? যাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান তারা তো প্রথমত কলাম লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে, তারা কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? আপনি বলেন তো, এদেরকে আপনি কেন সরাচ্ছেন না? যারা ফেসবুকে পোস্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব সবার আগে আপনার ধানমন্ডি 32 সেটা পরিদর্শন করে আসা, সেই ব্যক্তিকে ছাত্ররাই উপদেষ্টা বানিয়েছে, 3জন ছাত্র উপদেষ্টা বানিয়েছে। অমুক তমকের দশ হয় না, আসলেই তো ফারুকীকে আসিফ, নাহিদ এবং মাহফুজ মিলে উপদেষ্টা বানিয়েছে। এই খবর কি মনিরা শারমিন জানে না? অবশ্যই জানে। এখন যদি তারা মনে করে না আমরা আসলে তাদেরকে উপদেষ্টা বানাইনি, তাহলে তারা প্রতিবাদ করুক, বলুক যে আমরা বানাইনি, আমরা তাদের সরিয়ে দিতে চাই। সেটা তো করতেছে না। আমার কথা হলো যে যদি আপনি রাষ্ট্র সংস্কার চান। জি রাশেদ, মানে বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লেখা, বক্তব্য দেয়, এই কাজটা কে করেন নাই? আপনাদের দলের সভাপতি নূর থেকে শুরু করে সার্জিস, হাসনাত, আমরা আসিফ নজরুল, মানে মানে অনেক সবাইকেই আমরা কম বেশি, আমি কয়েকজনের নাম বললাম যাদের কথা এই মুহূর্তে মাথায় চলে আসলো, সবাইকে আমরা দেখেছি তো বঙ্গবন্ধু বন্দনা একটা সময় করতে। এখন কি সেইটার কারণে, সেইটা বঙ্গবন্ধু বন্দনা করেছেন এই জন্য তাদের কি ক্রেডিবিলিটি হারিয়ে গেছে, এরকম কি বিষয়টা রাশেদ? আমি কেন বলছি এই কথাটা? আপনি বঙ্গবন্ধুর বন্দনা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আপনি ঢাকায় রাজপথ গরম করছেন। এক,
দ্বিতীয়ত আপনি নিজেই কিন্তু এলাকায় গিয়ে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল করছেন। আমার নিজের ঝিনাইদহ জেলাতে এনসিপি তারা আওয়ামী লীগের দামি এমপিদেরকে প্রোটেকশন দিচ্ছে আমার নিজের জেলাতে। আপনি দেখেন জাওয়াদ নির্ঝর, যিনি প্রফেশনাল মিডিয়া নিয়ে কাজ করেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন সার্জিস ওই এলাকায় কিভাবে আওয়ামী লীগের কোন নেতার সাথে ঘুরতেছে, ছবি তুলতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। হান্নান মাসুদ তার এলাকার আওয়ামী লীগের এমপির যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন। এই কাজগুলো কারা করতেছে? বলা হচ্ছে যে অমুক দল তমুক দল। আরে ভাই, অমুক দল তমুক দল যত না আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছে, তার থেকে তো বেশি আপনারা বলতেছেন, আমরা বলতেছি, মানে এনসিপি বলতেছে, গণ অধিকার পরিষদ বলতেছে। গণ অধিকার পরিষদ সর্বোচ্চ চেষ্টা করতেছে আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই কাছে তারা না ভিড়তে পারে। আমার জেলায় খোঁজ নিয়ে দেখেন, আমি তো দলের সেকেন্ড ইন কমান্ড, বিপিন নুরুল হক নূরের জেলায় খোঁজ নিয়ে দেখেন, কিন্তু এনসিপির শীর্ষ নেতা আপনার সাজিদ আলমের জেলায় যদি এই ঘটনা ঘটে, তাহলে আপনি ঢাকায় আওয়ামী লীগের নিষিদ্ধের গরম বক্তব্য দেন, আর আপনি এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জড়ো করে সমাবেশ করেন। এই যে দ্বিচারিতা, এই কারণেই তো প্রশ্নটা আসতেছে যে আপনি এই দ্বিচারিতা কেন করতেছেন? ঠিক আছে, আপনার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সার্জিসি ছিল, গত বছর ব্যাপকভাবে তিনি ভাইরাল হয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করে। এই বছর তো শেখ হাসিনা পতনের সময় বঙ্গবন্ধু তো প্রাসঙ্গিক না, তাকে তো 75-এই তাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তার মানে এখন কেন আপনি বঙ্গবন্ধুর মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলছেন? মুজিব নামটি যে আপনি আপনি জিকিরের মতন করে আপনি জপলেন গত বছর, সেই মুজিব আপনার কাছে হঠাৎ করে কি এমন খারাপ হয়ে গেল যে তার মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলতেছেন? এই যে দ্বিচারিতাগুলো, এগুলো তো আমাদের সামনে আসলে আসা দরকার। তার মানে কি? তার মানে বলা হচ্ছে না যে পুরাতন দলগুলোর ক্যারেক্টারের সমস্যা। জি রাশিদ খান, আপনি দ্বিচারিতার যে পয়েন্টটা নিয়ে আসেন, মনিরা শারমিন আপনার কাছ থেকে একটু দ্বিচারিতা সম্পর্কে, আসলে আমরা সেই সার্জিসের পোস্টটা রাশেদ বলার পর আমারও মনে হলো যে হ্যাঁ, এরকম একটা পোস্ট ছিল যে তারা কত বড় স্যাক্রিফাইস করছেন সেই বিষয়টা নিয়ে সার্জিস পোস্ট দিয়েছিলেন যে তারা নির্বাচন করবেন না, কিন্তু তারা আসলে নির্বাচনের জন্য একদম ঢাকঢোল পিটিয়ে মোটামুটি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি তারা নির্বাচনে যাবেন, যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও যাবেন এরকম। তো এটি আসলে একটা ইউটার্ন বা পোল্টি হলো কিনা রাজনীতিতে? তারপরে এলাকায় আওয়ামী লীগের সাথে সম্পর্কের কথাও যেটি রাশেদ বলছেন, সেই বিষয়টাও একটু যদি একসাথে মিশিয়ে উল্লেখ করেন। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে আসি, সেটা হচ্ছে নাহিদ ইসলাম আসলে ওই যে পোস্টের কথা বলছেন, যে আসলে সার্ভিস যে পোস্টে দিয়েছিলেন যে নাহিদ ইসলাম আসলে একটা স্যাক্রিফাইস করলো উপদেষ্টা হিসেবে গিয়ে, কারণ হচ্ছে পরে আর মানে রাজনীতি সে আসতে পারবে না বা নির্বাচন করতে পারবে। দেখেন, নাহিদ ইসলাম কিন্তু যতদিন আমরা বারবার করে সরকারের পক্ষ থেকে শুনছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট দ্যাট। তো এই ডিসেম্বরে যদি নির্বাচন আসলে হয় বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয়, তাহলে সেই পর্যন্ত কিন্তু নাহিদ ইসলাম আসলে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন। কিন্তু সেই একটা দেখেন, উপদেষ্টা একটা মন্ত্রী পর্যায়ে যে আরামায়েশ, সেই জীবন ছেড়ে কিন্তু তার একদম জনতার কাতারে আসতে হলো, এবং রাজনৈতিক দল হিসেবে তার কিন্তু আমরা কিন্তু আত্মপ্রকাশ করেছি। এবং যতদিন পর্যন্ত নাহিদ ইসলাম এই ডিসিশন নিতে পারেননি, তিনি কিন্তু কোনো ধরনের আমাদের রাজনৈতিক প্রক্রিয়া, যা আমাদের আসলে এনসিপি গঠনের যে পেছনের কাজগুলো, সেগুলোতে সে ইনভলভ ছিল না। সুতরাং তার আসলে একেবারে সে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই কিন্তু সে এনসিপিতে, বা আমি যদি বলি নাগরিক কমিটির যে পার্টির যে আসলে প্রক্রিয়াগত দিকগুলো, যেগুলো পেছনের কাজগুলো, সেগুলোতে ইনভলভ হতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এটা নাহিদ ইসলামের পক্ষ থেকে এটা একটা বড় স্যাক্রিফাইস আমি বলবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, ছাত্ররা কি শুধু সবসময় রক্ত দেবে? এটা হচ্ছে স্যাক্রিফাইস কোনটা? মনিরা শারমিন, স্যাক্রিফাইসটা কোনটা? সার্জিস যে স্যাক্রিফাইসটার কথা বলেছিলেন যে তারা উপদেষ্টা হলেন ফলে তারা নির্বাচন করতে পারবেন না, একটা বড় স্যাক্রিফাইস, এটা এই স্যাক্রিফাইসটা, নাকি এখন আপনি যেটি বলছেন যে উপদেষ্টার আরামায়েশের পথ ছেড়ে এসে তিনি জনতার কাতারে রাজনীতিতে গেছেন, সেই স্যাক্রিফাইস? দুই স্যাক্রিফাইস তো মানে এক লাইনের না, সাংঘর্ষিক স্যাক্রিফাইস। না না, দেখেন, এখানে হচ্ছে একটা স্বাভাবিকভাবে, দেখেন, অভ্যুত্থানকে যখন বৈধতা দিতে হয়েছে, তখন আমাদের তিনজন উপদেষ্টা হিসেবে আসলে উপদেষ্টা পরিষদে গেছে। তো এই জায়গা থেকে যে নাহিদ ইসলাম আসলে, যখন আমরা এনসিপি গঠন করি, এনসিপি গঠন করার সময় আমাদের আমি যদি বলি যে তিনজন ছাত্র নেতা আসলে যে যারা আসলে উপদেষ্টা পরিষদে গিয়েছিল, তাদের মধ্যে আমাদের আসলে একজনকে অন্তত লাগতো, যার মানে না হলে জাতীয় নাগরিক পার্টি হিসেবে, যেটা স্বাভাবিকভাবে এটা দল হিসেবে আত্মপ্রকাশের জন্য আপনি খুব ভালো করে বুঝবেন বিষয়টা, যে একজন সব মানে সুপ্রিম লিডার লাগে, যাকে সামনে রেখে আসলে একটা পার্টি গঠন হবে। সেখান থেকে কিন্তু নাহিদ ইসলামের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে যে সে আসলে কি উপদেষ্টা হিসেবে থাকবে, নাকি সে আবার জনতার কাতারে নেমে এসে সাধারণ মানুষের সাথে একটা দল গঠন প্রক্রিয়ায় বা দলে অংশগ্রহণ করবে। এবং ব্যাপারটা শুধু যদি এরকম দেখেন, স্বাভাবিকভাবে আমরা 28 দিনের একটা দল, তো এখানে আপনি যদি খুব মানে আমি যদি বলি যে গণ অধিকারেরও কিন্তু আমাদের অনেক বেশি দিনের অভিজ্ঞতা, এবং আমরা যেই পথটা আসলে শুরু করছি, সেটা গণ অধিকার কিন্তু আরো আগে শুরু করেছে। সুতরাং এই পথে যে চ্যালেঞ্জ এবং এই সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে, এটা কিন্তু আসলে খুব সহজ একটা ব্যাপার না, বা আসলে নির্বাচন করলেই আমরা জিতে যাবো বা এই ধরনের ব্যাপারটা না। এখানে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হয়েছে। সেই ক্ষেত্রে আমি নাহিদ ইসলামের ব্যাপারটা এটার কথাই বললাম, যে তারও কিন্তু আসলে একটা রিস্ক মাথায় নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের এনসিপি গঠনের জন্য সেটা কিন্তু আমাদের এই সময়
সময় হয়তো সে এসছে এবং আমরাও তাকে একসেপ্ট করেছি এবং সে পদত্যাগ করে এসেছে, এবং এখানে আসলে প্রক্রিয়াগত জায়গা থেকে কোনো আসলে কোনো অসুবিধার জায়গা আছে বলে আমি মনে করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন অনেকেরই একটা অসুবিধার জায়গা হয়ে গেছে যে এই অভ্যুত্থানের পরে এই সবসময় দেখা গেছে বিভিন্ন সময় যা অভ্যুত্থান হয়েছে বা আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন, সেখান থেকে কোনো দল আসলে সরাসরি আসেনি। তো এইবার যখন আমরা যারা আসলে এই অভ্যুত্থানে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল, এবং আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু সকলেই একত্রিত হয়েছিল, এবং এই তাদের ডাকে যখন সবাই এসছে, তো সেই জায়গা থেকে এইটা যখন এই বিপ্লবী ফোর্সটা যখন আসলে একটা দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তখন আসলে একটা অনেকেরই আসলে অনেক ধরনের সমস্যা মনে করছেন। এখন আলটিমেটলি আরেকটা বিষয় আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই যে নাহিদ ইসলাম, রাশেদ ভাইয়ের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম যে বলেছিল যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়ার কথা, এটা কিন্তু আমাদের আসলে আমাদের সকলেরই আমাদের দলগত ন্যারেটিভই এটা, যে আমরা বলছিলাম যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আমরা একসাথে চাই, এবং এটা আসলে মানে যেটা আইডিয়ালিস্টিক সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আলাদা। তবে আমরা বলছি যেহেতু নির্বাচন নিয়ে এটা কালক্ষেপণের একটা ব্যাপার আছে, তো সেই জায়গা থেকে আমরা বলছি দুটো একটাতেই হতে পারে। মানে এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যারা প্রতিনিধি থাকবেন তারাই পরবর্তীতে একটা টাইম লিমিট পরে তারা নিজেদের আইনসভা হিসেবে ঘোষণা করতে পারেন এবং তারা জাতীয় সংসদে আসলে রূপ নিতে পারবে। তবে আমরা গণপরিষদের কথা বলছি কারণ সংবিধানের যে একটা সংস্কারের কথা বলছি, বড় ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, সেটার জন্য বলছি। সুতরাং এখানে আসলে দলীয় এবং দলগত ভাবে কারণ এবং নাহিদ ইসলামের কথার মধ্যে কোনো ব্যত্যয় নাই। আরেকটা ব্যাপার দেখেন, পতিত সরকারের কথা, আওয়ামী লীগ সরকারের কথা বলছেন যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ব্যাপার। দেখেন, আমরা অ্যাজ এনসিপি কখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা মানে কখনো আমরা বলছি না, এবং কোনোভাবে এটা আমরা এই জায়গাতে একদম দিচ্ছি। দেখেন, একটা আওয়ামী লীগ সরকার পতিত হয়েছে এবং এখানে যারা আসলে বিভিন্ন ভাবে আসলে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট বা সুবিধা ভোগেছিল, স্বাভাবিকভাবেই তারা আসলে সব দলই চেষ্টা করবে এখন পুনর্বাসিত হওয়ার। তো সেই জায়গা থেকে এখন সার্জিসের কথা বলা হচ্ছে। দেখেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি বলি তাহলে তো আসলে অনেককেই প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা জানি যে দেখেন, ডাকসু নির্বাচনের সময় আমরা যখন আমি নিজেও একজন ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি, সুতরাং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নুরুল হক নূর শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে এবং আসলে সালাম করতে যাওয়ার ব্যাপার, এটা আমরা কেউই ভুলি। সুতরাং সেই ব্যাকগ্রাউন্ড টানলে তো আসলে অনেক কিছু টানা হয়ে যাবে। তো আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, পতিত সরকারের যারা দোষর তারা বিভিন্নভাবে সকল দলে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের কিন্তু এই জায়গা থেকে আমাদের অবস্থান একদমই শক্ত যে আমরা কোনোভাবেই আওয়ামী লীগ পুনর্বাসন চাই না। তবে আমরা একেবারে যেটা চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার।